মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন। ব্রাহ্মণবাড়িয়া ২ তথা সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ, সেখানে যাবার জন্য কোনো রাস্তা নেই। এদিকে আজ আবারও সংসদে অগ্নিজোড়া বক্তব্য দিয়েছে রুমিন ফারহানা। হঠাৎ করেই আজকে সংসদে তারেক রহমানকে নিয়ে কেন মুখ খুলেছেন রুমিন ফারহানা? আসসালামু আলাইকুম, আমন্ত্রণ নতুন একটি সংবাদ ভিডিওতে। আবার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। দর্শক, সংসদ অধিবেশন মানেই যেন এক রণক্ষেত্র, অর্থাৎ ঝগড়ার একটি প্ল্যাটফর্ম এখন আপনি বর্তমানে ধরতে পারেন। দর্শক, প্রতিনিয়ত সংসদ অধিবেশন চলাকালে প্রতিপক্ষের বিপক্ষে যে প্রতিনিয়ত কিন্তু তোড়জোড় কিন্তু আমরা সংসদে দেখতে পাচ্ছি। দর্শক, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংসদ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি রীতিমতো অবাক হবেন। চলুন এই ভিডিও দেখে আসি, তারপরে বিষয় নিয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছি। প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া ২ এর এই রাস্তা উন্নয়নে আমাদের নেক্সট পদক্ষেপ কি হবে? মাননীয় সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই, যোগাযোগ ব্যবস্থা উন্নত করবার চেষ্টা করব। আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে পারেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা। স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার কর্মজীবনে আপনাকে আমি কোর্টে পেয়েছি, সহকর্মী হিসেবে রাজনৈতিক দলে পেয়েছি এবং অত্যন্ত চমৎকার একটি পরিবেশে আমরা একসাথে কাজ করেছি। আশা করি সামনের দিনগুলোতেও আপনার সেই সহযোগিতা অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন। ব্রাহ্মণবাড়িয়া ২ তথা সরাইল, আশুগঞ্জ এবং বিজয়নগরের একাংশ, মাননীয় স্পিকার, এখানে দুটো ইউনিয়ন আছে, পাকশিমুল এবং ওরাইল। এই দুটো ইউনিয়নের ভেতরে যে গ্রামগুলো, সেখানে যাবার জন্য কোনো রাস্তা নেই। মাননীয় স্পিকার, আমাদেরকে নৌকা করে যেতে হয় এবং তারপরে মোটরসাইকেল ছাড়া সেখানে চলাচলের আর কোনো উপায় নাই। আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া ২ এর এই রাস্তা উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা কিছুটা উন্নয়নে আমাদের নেক্সট পদক্ষেপ কি হবে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা কলিগ ছিলাম, এখনো আছি, আমরা একসাথেই কাজ করব মহান জাতীয় সংসদকে প্রাণবন্ত করার জন্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই, তিনি যদি এই বিষয়গুলো সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আমাদের মন্ত্রণালয়ে চিঠি পাঠান, তাহলে অবশ্যই আমরা অগ্রাধিকারের ভিত্তিতে এই ইউনিয়ন দুটোর যোগাযোগ ব্যবস্থা উন্নত করবার চেষ্টা করব। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে এবং ভাষা আন্দোলনের প্রধান নায়ক জনাব ওয়াহাবের পরিবারের সদস্য হিসেবে আমি মনের কানে বিশ্বাস করি, বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে সত্যিকার অর্থে যারা সশ্রদ্ধ সালাম এবং শ্রদ্ধা পাবার যোগ্য, তারা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তির সংগ্রামে যারা অংশ নিয়েছেন সেই মুক্তিযোদ্ধারা। আমাদের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে 48 সাল থেকে। ভাষার আন্দোলন, 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান এবং তারপর 71-এর মুক্তিযুদ্ধ। আমাদের বিশ্বের বুকে মানচিত্র, এই যে মানচিত্রটা আমাদের পাওয়া, তার পেছনে আছে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের আত্মত্যাগ। তাদের সকলকে আমি সশ্রদ্ধ চিত্তে আজকে আপনাদের সামনে স্মরণ করছি। সম্মানিত ভাইয়েরা আমার, মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, সেখানে আমাদের মুক্তিযুদ্ধের মূল চেতনা হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। মুক্তিযুদ্ধের 55 বছর পর আজকে যখন হিসাব মেলাতে বসি, তখন অবাক হয়ে দেখি কোথায় সেই সাম্য, কোথায় মানুষের সেই মানবিক মর্যাদা কিংবা সামাজিক ন্যায় বিচার। গত 1.5 বছর আরো ভয়াবহ সময় গেছে। মুক্তিযুদ্ধের একটার পর একটা স্থাপনা ভাঙা হয়েছে। মব কালচার বাংলাদেশে কোনোদিন এইভাবে ছিল না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মব কালচারকে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদেরকে গলায় জুতার মালাও পরানো হয়েছে। এই লজ্জাকে আমাদেরকে বহন করতে হবে। এই লজ্জা আমাদের মাথার তাজ যারা স্বাধীনতা সংগ্রামে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছেন, আপনাদের নয়। এই লজ্জা জাতি হিসেবে আমাদের, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের লড়াই কিন্তু এখনো শেষ হয় নাই। স্বাধীনতা সংগ্রাম থেকে আমরা মুক্তির সংগ্রাম বলি, তাই না? এটা আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের মানবিক চেতনার মুক্তি, আমাদের মানবিক মর্যাদার মুক্তি, আমাদের বৈষম্য থেকে মুক্তি, আমাদের সকলের জন্য একটা বাংলাদেশ গড়ার যে সংগ্রাম, সেটাই আমাদের মুক্তির সংগ্রাম ছিল। সুতরাং এই আদর্শকে লালন করে আপনারা যারা অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন 71-এ, আপনারা যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, আপনাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেছিল, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা এই চেতনা
আবারও ছড়িয়ে দিন সবার মাঝে। আমরা দেখি মুক্তিযুদ্ধের মুখোমুখি অনেক কিছুতেই দাঁড় করানো হয়। 24-এর গণ অভ্যুত্থানে সশরীরে রাস্তায় হাজির থেকে আন্দোলনে অংশ নিয়েছিলাম আমি। আমার বাড়ি ভাঙা হয়েছে, আমার বাড়ির উপরে আঘাত এসে রাত 2টার সময়, আপনারা কম বেশি সকলেই সেটা জানেন। কিন্তু আমি সেই আন্দোলনের সশরীরে অংশগ্রহণকারী একজন যোদ্ধা হিসেবে বলবো, মুক্তিযুদ্ধের সাথে আর কোন লড়াই সংগ্রামের কোন তুলনা হয় না, হবে না, হতে পারে না। মুক্তি সংগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশ পেয়েছি। বিশ্বের মানচিত্রে একটা নতুন দেশের জন্ম হয়েছে, জাতি হিসেবে আমাদের জন্ম হয়েছে। সুতরাং এই লড়াইয়ে যারা অংশ নিয়েছেন তাদের কারো অপমান, তাদের কারো লাঞ্ছনা পুরো বাংলাদেশের অপমান, পুরো বাংলাদেশের প্রতি লাঞ্ছনা। এই কথাটুকু যেন আমরা সকলেই মনে রাখি। আর মুক্তিযুদ্ধের যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এটা প্রতিষ্ঠা করবার যেই সংগ্রাম আমরা করছি, সেখানে আপনাদের সকলের সহযোগিতা, দোয়া, আশীর্বাদ আমি চাই। আমরা যেন সকলে মিলে এই মুক্তির সংগ্রামটা থেকে নির্বাচন করলে এটা বুঝবার সৌভাগ্য আমার হতো না। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি দেশনেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আমাকে স্নেহ দিয়ে রাজনীতিতে এনেছিলেন এবং আমি বিশ্বাস করি তার অপূর্ণতা এই সংসদে কোনো দিন পূরণ হবে না। মাননীয় স্পিকার, হাজার মানুষের আত্মত্যাগ, তার ফসল হচ্ছে আজকের এই সংসদ। এই মানুষগুলো কারা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে কেউ মন্ত্রী, কেউ এমপি, কেউ সরকারি দল, কেউ বিরোধী দল হয়ে এসে সংসদে বসেছি। মাননীয় স্পিকার, তাদের স্বপ্ন কি ছিল? তারা জানতো তাদের এই আত্মত্যাগের বিনিময়ে তারা কিন্তু কেউ মন্ত্রী হবে না, এমপিও হবে না। তারা ছিল সাধারণ মানুষ, একেবারে খেটে খাওয়া সাধারণ জনগণ বাংলাদেশের। তারা একটা স্বপ্ন দেখেছিল, একটা নতুন বাংলাদেশ। দেখেছেন দর্শক, আসলে সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পেরেছেন ঠিক আজকের নিউজ ভিডিওটি কোন বিষয়টি ইঙ্গিত করছে। দর্শক, রীতিমতো সংসদ অধিবেশন চলাকালে কিন্তু কঠিন রণক্ষেত্র কিন্তু পরিণত হয়েছে আমাদের ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখে কিন্তু বুঝতে পেরেছেন। আপনারা অনেকে জানেন যে সংসদ অধিবেশন চলাকালে বিভিন্ন নেতা কর্মীদের মাঝে কিন্তু দ্বন্দ্ব কিন্তু দেখতে পেয়েছেন, বা আপনারা কিন্তু অনেক নিউজ ভিডিওতে কিন্তু দেখেছেন এবং আমাদের ভিডিওর প্রথম অংশ এবং শেষ অংশ দেখে কিন্তু অনেকে ইঙ্গিত করতে পেরেছেন। দর্শক, আসলে সংসদ অধিবেশন কি কোনো উন্নয়নের জায়গা হতে পারে না? আসলে সেখানে কি সবাই পরস্পর মিলে একসাথে কি কাজ করতে পারবে না? আসলে সংসদ অধিবেশন কি প্রতিনিয়ত এমনই চলতে থাকবে? দর্শক, আপনি কীভাবে নিচ্ছেন এই বিষয়টি? অবশ্যই আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আমাদের চ্যানেলটি একেবারে নতুন, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বেশি বেশি করে লাইক করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। এবং কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।